বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত 2। জানিয়ে দিব, আইএসের বিরুদ্ধে অভিযান আরও শক্তিশালী হচ্ছে বলছে এরদোগান। আরও থাকছে, ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে, জানাবো বিস্তারিত। জানিয়ে দিব, যুদ্ধবন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে। প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত 2। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারের এই অভিযানে 2 জন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেনের নির্দেশে জয়নিস স্টাফ ফোর্স সাউদার্ন স্পেয়ার এই হামলা পরিচালনা করে। তারা জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই লিথান কাইনেটিক স্ট্রাইক বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। মার্কিন কোস্টগার্ড সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, সাউদার্ন কমান্ডারদের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছেছে, বেঁচে যাওয়া একজনকে উদ্ধার করতে শুরু করেছে। মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অত্যন্ত 117 জন নিহত হয়েছেন। তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ্য করা গেছে। এর আগে সর্বশেষ গত 31 ডিসেম্বর 2টি নৌকায় হামলা চালিয়ে 5 জনকে হত্যা করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর এটি প্রথম বড় ধরনের হামলা। চলতি মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে মাদুরো বিরোধী লড়াই হিসেবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা। আইএসের বিরুদ্ধে অভিযান আরও শক্তিশালী হচ্ছে বলছে এরদোগান। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই আগের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং দৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, উত্তর সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হুমকি নির্মূল হয়ে গেছে। কেবল সিরিয়ার জনগণই নয়, সমগ্র অঞ্চল স্বস্তি পাবে। শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত আইদিন প্রদেশে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ, নিরাপদ এবং স্থিতিশীল সিরিয়ার সকল সম্প্রদায়ের জন্য কল্যাণকর বয়ে আনবে। এরদোগান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্যবস্থা মৌলিকভাবে ভেঙে পড়ছে। এ সময় স্থিতিশীল বিবেচিক অঞ্চলগুলো এখন কঠোর বাস্তবতার মুখোমুখি হচ্ছে। দুবাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্ব ব্যবস্থা নিয়ে বিতর্কের কথা উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্কের দীর্ঘস্থায়ী আলোচক এখন পশ্চিমা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। যারা একসময় আমাদের নির্দয়ভাবে আলোচনা করত, তারা আজ স্বীকার করছে যে আমরা সঠিক ছিলাম। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিবেশী সিরিয়াতেও একই রকম হিসাব করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, 13 বছরের বেশি সময় ধরে নিপীড়নের মুখোমুখি সিরিয়ানদের পাশে থাকার জন্য তুরস্ক তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। শেষ পর্যন্ত কি হলো? সিরিয়ার নিপীড়ন ব্যবস্থাপনা ভেঙে পড়ল, নিপীড়নের অবসান হলো, তুর্কিদের মুখ ঘনিষ্ঠ বন্ধু একটি সরকার ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেছেন, সিরিয়া এখন দ্রুত পুনরুদ্ধার হচ্ছে এবং প্রায় 14 বছরের সংঘাতের পর নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে, জানাবো বিস্তারিত। তেহরান ও জেরুজালেমের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন আধুনিক কৌশলের নতুন লড়াইয়ের রূপ নিয়েছে। এই লড়াইয়ের সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরানের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি ইসরায়েলের আধুনিক ড্রোন প্রযুক্তি রুখে দেওয়ার সক্ষমতা রাখে? ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত রাডার 373 নামক বহুমুখী প্রতিরক্ষা বলয় ব্যবহার করে তাদের আকাশ সীমা রক্ষা করছে। যদিও এই ব্যবস্থাগুলো সাধারণত বড় আকারের যুদ্ধবিমান বা দ্রুতগামী মিসাইল প্রতিহত করতে সক্ষম, কিন্তু ইসরায়েলের ছোট এবং রাডার ফাঁকি দিতে সক্ষম থার্ড ড্রোনগুলোর ক্ষেত্রে এটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইরানের আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা হল রাশিয়ার তৈরি S-300 PHU-2 সিস্টেম, যা প্রায় 200 কিলোমিটার দূর থেকেই একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই সিস্টেমগুলি মূলত বিমান ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মাটির খুব কাছ থেকে উড়ে আসা ছোট ড্রোন শনাক্ত করতে প্রায়শই ব্যর্থ হয়। এদিকে ইরান দাবি করছে তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত রাডার 373 ব্যবস্থাটি রাশিয়ার S-300-র চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। মাঝারি পাল্লার হুমকির জন্য তারা ব্যবহার করছে খুরদাত পুনারো নামক একটি বিশেষ ব্যবস্থা, যা স্থল ড্রোন শনাক্ত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। অন্যদিকে পরমাণু কেন্দ্রের মতো অতি স্পর্শকাতর জায়গাগুলোর চরম নিকটবর্তী নিরাপত্তার জন্য রাখা হয়েছে রুশ প্রযুক্তির TOR-M1। কিন্তু এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা ইরানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলের হেথন টেপি বা হারমিস 900-এর মতো ড্রোনগুলো 30 ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে। এগুলো যুক্ত রয়েছে শক্তিশালী ইলেকট্রিক এয়ারফেয়ার সিস্টেম, যা শত্রু দেশের রাডারকে সহজেই বিভ্রান্ত করতে পারে। যুদ্ধবন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধবন্ধের পথে খুঁজতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। 2 দিনের সরাসরি বৈঠক শেষে 3 দেশে বিষয়ে একমত হয়েছে। আলোচনার মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। তার ভাষায়, আলোচনা ছিল গঠনমূলক। তিনি বলেন, চাইলে আগামী সপ্তাহের শুরুতেই পরবর্তী বৈঠক হতে পারে। তবে আলোচনার মধ্যেই নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া, এমন অভিযোগ তুলেছে ইউক্রেন। দ্বিতীয় দিনের আলোচনার আগের রাতে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি কিয়েভের। এতে তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেন এই আলোচনাকে দুর্বল করার চেষ্টা হিসেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের মুখপাত্র জানিয়েছেন, 2 দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। পুরো বৈঠক শান্তিপূর্ণ ইতিবাচক পরিবেশ অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান। তবে বাকক্রান্ত কিয়েভবাসী এই আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে বলে আশা করছে না। টানা হামলার কারণে অনেকেই রাত কাটিয়েছেন আশ্রয়কেন্দ্রে বা গাড়ির ভিতরে। এক বাসিন্দা বলেছেন, বলা হবে সবকিছু ভালোভাবে চলছে, কিন্তু আলোচনায় কোনো ফল আসবে না, আবারও রকেট হামলা হবে। আরেকজন জানান, পরিস্থিতি বদলাবে এমন আশা করা আর হবে না। আমিরাতের মুখপাত্রের মতে, আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি কাঠামোর কিছু সম্পূর্ণ বিষয় এবং পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কিও বলেছেন, যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্তগুলোই ছিল আলোচনার মূল বিষয়। যুক্তরাষ্ট্র রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে। হাইপারসনিক মিসাইল মানে ধাবমান আতঙ্ক। এই আধুনিক সমরাষ্ট্রের সময় যার হাতে এই ধরনের জাদুকর পাখির মতো বেশি আছে, বিশ্বের দরবারে তার কদর তত বেশি। তাই এমন মারণাস্ত্র তৈরি উন্মোচন উত্তেজনায় বেছে নিয়েছে বিশ্ব পরাশক্তিরা। সাম্প্রতিক মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাইপারসনিক মিসাইল বা অতি উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ভান্ডারের দিক থেকে বর্তমান বিশ্বে চীন শীর্ষক দখল করে নিয়েছে। যদিও দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই সামরিক প্রযুক্তির প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু 2025 সালের ডিসেম্বর প্রকাশিত পেন্টাগনের এই রিপোর্ট আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত 2 দশকে বেজিং তাদের হাইপারসনিক প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে, যা গত 1 বছরের আগেও বেগবান হয়েছে। বর্তমানে দেশটির কাছে প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের হামলার উপযোগী হাইপারসনিক মিসাইলের এক বিশাল ভান্ডার রয়েছে। পেন্টাগনের ভাষ্যমতে, চীনের এই সামরিক উৎকর্ষের মূলে রয়েছে দেশটির প্রতিরক্ষা বাজেটে বিশাল বরাদ্দ এবং আধুনিক প্রযুক্তির নিরবিচ্ছিন্ন গবেষণা। বিশেষ করে শি জিনপিং চীনের সক্ষমতার আসার পর থেকে দেশটির সামরিক বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে, যার একটি বড় অংশ ব্যয় হয়েছে এই মিসাইল প্রযুক্তির উন্নয়নে। হাইপারসনিক মিসাইল বলতে মূলত এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র বোঝানো যায় যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে দীর্ঘ সময় উঠতে পারে। এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হলো এর অভাবনীয় গতি এবং মাঝপথ দিক পরিবর্তন সক্ষমতা। ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে চললেও হাইপারসনিক মিসাইলগুলো অত্যন্ত চটপটে হওয়ায় শত্রুদের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোর গন্তব্য নির্ধারণ কিংবা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।